আসসালামু আলাইকুম। আইসিটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের পড়ার টপিক হলো আইসিটি প্রথম অধ্যায় বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত হতে এমসিকিউ আলোচনা। প্রথমেই তোমাদেরকে বলে নিচ্ছি, এমসিকিউ মূলত এভাবে পড়ার বিষয় নয়। কোনো একটি বিষয় সম্পর্কে এর সার্বিক ধারণা বা এর বেসিক ধারণা লাভ করে তবেই কিন্তু এমসিকিউ নিয়ে প্রয়োগ দেওয়া হয়ে থাকে। আমরা মূলত প্র্যাকটিস নির্ভর পড়া হিসেবে বেসিক ধারণার উপর এমসিকিউ এর কিছু মডেল দেখব এবং এর আলোচনা করব। তো আমরা জানি যে আইসিটি প্রথম অধ্যায় থিওরি নির্ভর একটি বড় সিলেবাস। সেই জন্য আমরা এই এমসিকিউ মডেল পড়তে গিয়ে একে দুটি অংশে ভাগ করেছি। তো আজকে আমরা প্রথম পার্টটি দেখব। তো প্রথম পার্টের মধ্যে আমাদের আলোচনার মধ্যে রয়েছে বিশ্বগ্রাম, ভার্চুয়াল রিয়েলিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ক্রায়োসার্জারি, বায়োমেট্রিক্স। তো এই যে অপশানগুলো এখানে দেখতে পাচ্ছ, এই অপশানগুলো থেকে এর বেসিক ধারণার উপর নির্ভর করে কেবলমাত্র কিছু এমসিকিউ মডেল তোমাদেরকে দেখিয়েছি। তো আমরা পড়ায় সরাসরি চলে যাই। এক্ষেত্রে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ বিশ্বগ্রামের ধারণা নিয়ে। তো বিশ্বগ্রামের ধারণাটি সর্বপ্রথম কে প্রবর্তন করেন? এই বিষয়টি কিন্তু খুবই সহজ এবং তোমরা প্রত্যেকেই খুব ভালোভাবেই জানো যে মার্শাল ম্যাকলুহান এর প্রবর্তক। এই যে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ, এটির ডেফিনেশন সম্পর্কে যদি আমরা বলি, কি বলতে পারি? এটি আমরা বলতে পারি যে আধুনিক ইলেকট্রনিক যন্ত্রপাতি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সমগ্র বিশ্বকে যখন একটি গ্রামের মতো করে চিন্তা করা হয়, তখন আমরা কি বলতে পারি? এটিকে বিশ্বগ্রাম বলতে পারি। একটি গ্রামে আমরা কি করতে পারি? যে সবার সাথে কমিউনিকেশন করতে পারি, মতামত আদান প্রদান করতে পারি। এগুলো যেমন সম্ভব, তেমনি যন্ত্রপাতি ব্যবহার করে বিশ্বের মানুষের সাথে আমার তথ্যের আদান প্রদান করা, তো বিভিন্ন কাজে সহযোগিতা করা, মতামত দেওয়া, মতামত নেওয়া, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আলোচনা করা সম্ভব তথ্য প্রযুক্তি ব্যবহার করে। তাহলে এই যে সারা বিশ্বকে আমি তথ্য প্রযুক্তি ব্যবহার করে সব কিছু ম্যানেজ করতে পারছি বা যোগাযোগ করতে পারছি, কমিউনিকেশন করতে পারছি একটি গ্রামের মতো, এই কারণে এর নাম দেওয়া হয়েছে বিশ্বগ্রাম। তো এটি তোমরা শুধু এতটুকুই যে জেনে যাবে তা নয়। মার্শাল ম্যাকলুহান মূলত এটি কত সালে আবিষ্কার করেছিল বা কত সালে এটি প্রবর্তন করেছিল? এক্ষেত্রে যদি 1962 সাল দেওয়া থাকে তোমরা বুঝে নেবে 1962 সাল, অথবা 1964 সালও দেওয়া থাকতে পারে। তো তোমরা এই দুটি থেকে একটিকে বুঝে নেবে। তবে তোমাদের যদি কোয়েশ্চেন করা হয় যে মার্শাল ম্যাকলুহান বিশ্বগ্রামের ধারণাটি কখন প্রবর্তন করেন, তখন তুমি উত্তর করবে 1962 সালে। আর তিনি কিন্তু ইংরেজি অধ্যাপক ছিলেন। হ্যাঁ, উনি হার্বার্ট মার্শাল ম্যাকলুহানের নাম। উনি ইংরেজি অধ্যাপক ছিলেন ও দার্শনিক ছিলেন। আচ্ছা, যা হোক, তো আমরা জানতে পারলাম যে বিশ্বগ্রাম ধারণাটির প্রবর্তক হলো মার্শাল ম্যাকলুহান। তো বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি? এই যে বিশ্বগ্রামের মেরুদণ্ড পড়তে গিয়ে আমি তোমাদের একটি টেকনিক দেখিয়েছিলাম, বলেছিলাম যে এইচএসইডিসি। এইচএসইডিসি এই কথাটুকু মনে রাখলে তোমরা এই বিশ্বগ্রামের যে উপাদানগুলো রয়েছে, এসেনশিয়াল উপাদান যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারো। কি? এসএসি মানে হলো এস দিয়ে হার্ডওয়্যার, এস দিয়ে সফটওয়্যার, সি দিয়ে কানেক্টিভিটি, কানেক্টিভিটি মানে হলো ইন্টারনেট, এরপর ডি দিয়ে ডেটা বা তথ্য, আর সি দিয়ে ক্যাপাসিটি মানে সক্ষমতা। তুমি একটি বিষয় লক্ষ্য করো, হার্ডওয়্যার, সফটওয়্যার, কানেক্টিভিটি, এই সব কিছু তোমাকে দেওয়া হলো, ডাটা, একটি নির্দিষ্ট তথ্য আছে, কিন্তু তোমার এগুলো ব্যবহার করার মতো সক্ষমতা নেই, তাহলে কিন্তু কোনোভাবেই এই বিশ্বগ্রাম ব্যবহার করা যাবে না। তাই বিশ্বগ্রাম ব্যবহার করার জন্য যেগুলো এসেনশিয়াল উপাদান সেগুলোর মধ্যে রয়েছে এসএসি, ডিসি। তো আর তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ধরা হয়ে থাকে কানেক্টিভিটি বা ইন্টারনেটকে। তাহলে বিশ্বগ্রামের মেরুদণ্ড হলো কানেক্টিভিটি। তো 3 নম্বরে রয়েছে কোন উপাদানটি গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ? তোমরা 2 নম্বরে যে কোয়েশ্চেনটি দেখেছো, 3 নম্বরে একই কোয়েশ্চেন। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইন্টারনেট বিষয়টি। এরপর রয়েছে বিশ্বগ্রাম বলতে কি বোঝায়। অলরেডি বিশ্বগ্রামের ডেফিনেশন কিন্তু আমরা বলেছি, তাই বিশ্বগ্রামের বলতে কি বোঝায় এই বিষয়টি কিন্তু আমরা অলরেডি বুঝে গেছি যে রিয়েল টাইম সেবা বিনিময়। এই বিশ্বগ্রাম ব্যবহার করে কিন্তু সেবা বিনিময় করা যাচ্ছে। আমি কিন্তু এই ডেফিনেশনটি প্রথমেই তোমাদের মধ্যে আলোচনা করে নিয়েছি। তথ্য বিনোদনের সহজলভ্যতা সম্ভব হয়েছে এই বিশ্বগ্রামের কারণে। তো এই গ্রাম সমূহের মধ্যে একটি আন্তঃসম্পর্কের মতো সারা বিশ্ব তৈরি হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে বিশ্বগ্রাম বলতে এই 3টি অংশকেই আমরা বোঝাতে পারি। তো এরপর রয়েছে বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পর্কিত। তো ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার ছাড়া কোনোভাবেই বিশ্বগ্রামকে কিন্তু আমরা আমাদের গ্রামের মতো করে ব্যবহার করতে পারি না। এটি অলরেডি 2 নাম্বার এবং 3 নাম্বার কোয়েশ্চেনে তোমরা বুঝে গেছো।
বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রয়োজনীয় উপাদান কোনটি হতে পারে? প্রয়োজনীয় উপাদান দেখো কানেক্টিভিটি, এক্ষেত্রে ডেটা, সক্ষমতা এগুলো কিন্তু উপাদান, তবে এখানে বোঝানো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উপাদান কোনটি হতে পারে। তো বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রয়োজনীয় উপাদানগুলোর মধ্যে কি রয়েছে? আমরা জানি যে কানেক্টিভিটি হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এরপরে ডেটা, সক্ষমতা, যেহেতু এখানে তিনটি অপশন দেওয়া হয়েছে তাই এক্ষেত্রে তিনটি প্রয়োজনীয় উপাদান। আর যদি আলোচনা করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এগুলোর মধ্যে কোনগুলো, তাহলে তুমি বলবে যে কানেক্টিভিটি হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপর দেখো, মিতুল সাহেব একটি সরকারি দপ্তরে চাকরি করেন। তিনি সরকারি নির্দেশনা ও তথ্য আদান প্রদানের জন্য ইন্টারনেট ব্যবহার করেন এবং ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে জরুরি সিদ্ধান্ত গ্রহণ করেন। তো উদ্দীপকে কোন বিষয় সম্পর্কে বলা হয়েছে? একটু বিষয়টা লক্ষ্য করো। তথ্য আদান প্রদান করে ইন্টারনেট ব্যবহার করেন, পাশাপাশি ভিডিও কনফারেন্সিং করেন, এগুলোর ক্ষেত্রে আমাদের যে বিশ্বগ্রামের বিষয়টি রয়েছে সেই বিষয়টি আলোচনা করা হয়ে থাকে। আর অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, ভার্চুয়াল রিয়েলিটি আমরা পরবর্তী সময় দেখব। ভার্চুয়াল রিয়েলিটি এটিকে আমরা কি বলতে পারি যে এটি মূলত সত্য নয়, কিন্তু সত্যের মতো মনে হয় এরকম কোনো কিছু। আর ন্যানো টেকনোলজির বিষয়টি আমরা পরবর্তী সময় দেখবো, নেটওয়ার্কের বিষয়টি আমরা জানি। তো এই ক্ষেত্রে কিন্তু এই তিনটার একটি অপশন বিবেচনা করা যায় না। এই বিশ্বগ্রামের কারণে তথ্য আদান প্রদান করা সম্ভব হচ্ছে, এই কারণে আমরা এটি অপশন নির্বাচন করব, বিশ্বগ্রাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো এরপর দেখো, রাকিব সাহেব একটি সরকারি দপ্তরে চাকরি করেন। মূলত আগের যে উদ্দীপকটি দেওয়া হয়েছে এখানে একই উদ্দীপক দেওয়া হয়েছে। তো এই উদ্দীপক বিষয়ে বলা হচ্ছে যে এই বিষয়ে সম্ভব হয়েছে কিসের কল্যাণে? এই বিষয়টি সম্ভব হয়েছে কিসের কল্যাণে? মূলত আমরা বলতে পারি যে ইন্টারনেট ও তথ্য প্রযুক্তির কারণে কিন্তু এই বিষয়গুলো সম্ভব হয়েছে, তাই না? ভিডিও কনফারেন্সিং, তথ্য আদান প্রদান করা, তথ্য প্রযুক্তি ও ইন্টারনেট প্রযুক্তির কারণে এগুলো সম্ভব হয়েছে। তাহলে তোমরা এই উত্তরটি অবশ্যই বুঝতে পেরেছ। এরপর উদ্দীপকটি একটু বড়। অসুস্থতার কারণে জিহাদ অনুপস্থিত থাকায় আইসিটি ক্লাসের অ্যাসাইনমেন্ট বিষয়ে মোবাইল ফোন জানতে চাইলে বন্ধু আসিফ তাকে বলে এক্ষুনি তোমার অ্যাড্রেস পাঠিয়ে দাও। জিহাদ নিজেও তার পড়াশোনার কাজে কম্পিউটার এবং মোবাইল ফোনে প্রয়োজনীয় তথ্যের টেক্সট, অডিও, ভিডিও ডাউনলোড করে থাকে এবং অন্যান্য মধ্যে সহায়তা করে থাকে। তো উদ্দীপকে জিহাদ বন্ধু তথ্য প্রযুক্তির কোন সুবিধাটি গ্রহণ করেছে? জিহাদের বন্ধু কোন প্রযুক্তিটি ব্যবহার করেছে? আমরা কিন্তু বলতে পারি যে এই যে ঠিকানা পাঠিয়ে দিবে, অ্যাড্রেসটি পাঠিয়ে দিবে, কিসের মাধ্যমে পাঠিয়ে দিবে? ইলেকট্রনিক মেইলের মাধ্যমে, তাই না? তোমরা এটি নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপর রয়েছে জিহাদের ভূমিকার ফলে বৃদ্ধি পাবে। জিহাদের এই যে ভূমিকাটা রয়েছে এর ফলে কি কি বৃদ্ধি পাবে বলতো? তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাবে এবং ই লার্নিং সিস্টেমটি বৃদ্ধি পাবে। আচ্ছা, এরপর রয়েছে বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটি? এটি নিয়ে মনে হয় তোমাদের মধ্যে আর আলোচনা করার মতো কিচ্ছু নেই। টুইটার, তারপর যেগুলো দেখতে পাচ্ছ এখানে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে ফেসবুক, এগুলো সম্পর্কে আমরা খুব ভালোভাবে জানি। এরপর রয়েছে আউটসোর্সিং কি? এই যে আউটসোর্সিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং এই বিষয়গুলো কিন্তু আমরা প্রায় সময়ই শুনে থাকি। তো এইগুলো শুধু শুনে থাকলে হবে না, এগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা লাগবে। হ্যাঁ, তো আমি বিষয়টি একটু তোমাদেরকে বলে নিই। হ্যাঁ, ফ্রিল্যান্সার মূলত এটিকে আমরা বলতে পারি যে মুক্ত পেশাজীবী, মুক্ত পেশার যে চিন্তাটা এটি হলো ফ্রিল্যান্সিং। ইন্টারনেট মাধ্যমে যে কোনো কাজ করাকে তুমি কি করতে পারো? ফ্রিল্যান্সিং হিসেবে কিন্তু সংজ্ঞায়িত করতে পারো। আমি কি বলেছি যে ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সিং এই বিষয়টি তুমি কিভাবে বিবেচনা করবে? ইন্টারনেটের মাধ্যমে যে কোনো কাজ করাকে তুমি ফ্রিল্যান্সিং হিসেবে বিবেচনা করতে পারো, আর যে এই কাজটি করে তাকে তুমি ফ্রিল্যান্সার হিসেবে বিবেচনা করতে পারো। আমরা যেমন কম্পিউটারে বিভিন্ন ধরনের কাজ করি, যেমন এমএস অফিসের কাজ করি, এমএস অফিসের মধ্যে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই যে কাজগুলো করছি আমরা, তারপরে গ্রাফিক্সের কাজ করি, ওয়েব ডিজাইনের কাজ করি। তো অনলাইনে কন্ট্রাক্ট বেসিক শর্ট টাইমের ভিত্তিতে যে এই কাজগুলো করে তাকে বলা হয়ে থাকে ফ্রিল্যান্সার। আর এই যে আউটসোর্সিং বিষয়টি, এই বিষয়টি হলো ইন্টারনেটের মাধ্যমে কাউকে দিয়ে কাজ করিয়ে নেওয়া, এটিকে আমরা আউটসোর্সিং হিসেবে বিবেচনা করতে পারি। তাহলে ফ্রিল্যান্সার হিসেবে ফ্রিল্যান্সিং আমরা বলতে পারি যে ইন্টারনেটের মাধ্যমে কোনো কাজ করে দেওয়া, যে করে দেয় তাকে আমরা কি বলতে পারি? ফ্রিল্যান্সার। আর যে করিয়ে নেয় তাকে হিসাবে বিবেচনা করতে আউটসোর্সিং হিসাবে। তাহলে তোমরা এটি নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে এখন যদি আমরা কোশ্চেনটিতে চলে যাই যে আউটসোর্সিং কি, আমরা বলতে পারি যে ইন্টারনেট ভিত্তিক কাজ হলো আউটসোর্সিং। এরপর ফ্রিল্যান্সারকে সুনির্দিষ্ট কাজের লাইসেন্স নিয়ে কাজ করে, আমি তোমাদেরকে বলেছি যে অনলাইনে কন্ট্রাক্ট বেসিস শর্ট টাইমের ভিত্তিতে যে কাজ করে তাকে বলা হয়ে থাকে ফ্রিল্যান্সার। এরপর দেখো, ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে অবশ্যই আউটসোর্সিং বলে। এক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের যে সুযোগ তৈরি হয় এটিকে আউটসোর্সিং বলা হয়ে থাকে। আমি তোমাদেরকে কিন্তু বলেছি যে বিদেশে কেউ কি করছে, মানে অর্থের বিনিময়ে আমাদের দেশ থেকে ধরো আমরা কাজ করে দিচ্ছি, ইন্টারনেটের মাধ্যমে কোনো কাজ করে দিচ্ছি, এটিকে আমরা কি বলতে পারি? আউটসোর্সিং হিসেবে বিবেচনা করতে পারি।
আচ্ছা, এরপর দেখো কর্মসংস্থানের জন্য বর্তমানে কি কি কাজ করা যাচ্ছে, ঘরে বসে কাজ করা সম্ভব হচ্ছে, বিভিন্ন ওয়েবসাইট সুবিধা পাওয়া সম্ভব হচ্ছে, ইন্টারনেট সুবিধা নেওয়া যাচ্ছে, এগুলো একবারে সহজ একটি পড়া, তাই না? এরপর দেখো একটি উদ্দীপক দেওয়া আছে, আকাশ নিজে গ্রামে বসেই বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করে দেয়। দেখো তো উদ্দীপক দেখে কিন্তু প্রথমেই বুঝে গেছো, আমি কিন্তু মাত্র আলোচনা করেছি যে আমি আমার গ্রামে থেকে, আমি আমার যেখানে আছি, আমি আমার দেশে থেকে অন্য দেশের কাজ করে দিতে পারছি। আচ্ছা, এতে তার বেশ আয় হচ্ছে। আজকাল সে গ্রামের কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল নতুন জাতের গমের চাষাবাদ, পণ্য ক্রয় বিক্রয়, কৃষি বিজ্ঞানীদের সাথে সরাসরি আলোচনা করা, গ্রামের বেকার যুবকদের জন্য নিজের পেশায় যুক্ত থেকে প্রশিক্ষণের আয়োজন করা, এই বিষয়গুলো থেকে যে কোশ্চেন করা হয়েছে যে উদ্দীপকে আকাশের আয়ের উৎসটি কি, তুমি কিন্তু বুঝে গেছো এটি অবশ্যই আউটসোর্সিং হবে। কেননা আমি এখান থেকে অন্য কারো কাজ করে দিচ্ছি, তারা করিয়ে নিচ্ছে, তাহলে এটি আউটসোর্সিং ব্যবস্থা। আকাশের উদ্যোগের ফলে কি হবে বলতো? প্রযুক্তির প্রসার ঘটবে, জনসম্পদ অবশ্যই বৃদ্ধি পাবে, কর্মসংস্থান নিশ্চয়ই হ্রাস পাওয়ার কথা না। যখন জনসম্পদ বৃদ্ধি পাবে, প্রযুক্তির প্রসার ঘটবে, তখন কিন্তু অবশ্যই কি হবে, আমাদের এই কর্মসংস্থান হ্রাস পাবে না, বরং কর্মসংস্থান বৃদ্ধি পাবে। তাহলে প্রথম দুইটি আনসার তোমরা বুঝে গেছো। এরপর রয়েছে ইন্টারনেটের মাধ্যমে ব্যবসায় পরিচালনা করাকে কি বলে? ইন্টারনেটের মাধ্যমে ব্যবসায় পরিচালনা করা কি, যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে ই কমার্স বলে, এগুলো খুব সহজ বিষয়, তাই না? ই কমার্সের অন্তর্ভুক্ত নয়। এই যে বিপণন ব্যবস্থা দেখতে পাচ্ছ, বিপণন, সরবরাহ, লেনদেন, প্রচার, এগুলোর মধ্যে ই কমার্স কিন্তু প্রচারের কোনো ব্যবস্থা নেই, তাই না? ই কমার্স মানে কি প্রচার করা না, কি করা হয়? বিপণন, সরবরাহ, লেনদেন করা, এগুলোকে আমরা বলতে পারি ই কমার্সের অন্তর্ভুক্ত। তার মানে প্রচার ই কমার্সের অন্তর্ভুক্ত নয়। এরপর রয়েছে বর্তমান বিশ্বে কম্পিউটার নেটওয়ার্কিং প্রক্রিয়া একমাত্র আধিপত্য বিস্তার মাধ্যমের নাম কি? আধিপত্য কিসের মাধ্যমে করছে? ইন্টারনেটের মাধ্যমে। এরপর দেখো আরো একটি উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি, ডক্টর দেব শহরে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি তার বন্ধুর আঁচিলের অপারেশন নিম্ন তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা প্রয়োগ করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। এই যে প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেওয়ার পদ্ধতির নাম নিশ্চয়ই টেলিমেডিসিন। ধরো গ্রামে একজন অসুস্থ, তাকে শহর থেকে কোনো একজন ডাক্তার টেলিফোনের মাধ্যমে তাকে চিকিৎসা সেবা দিল বা পরামর্শ দিল, আমরা কি বলতে পারি? টেলিমেডিসিন হিসেবে বিবেচনা করতে পারি, তাই না? আবার একটু লক্ষ্য করে কিন্তু ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সে কথা বলছে, ভিডিও কনফারেন্সিং বা অডিও, তো অডিও যেহেতু এখানে বলা হয়নি, তাহলে ভিডিও কনফারেন্সিং এবং টেলিমেডিসিনের এই প্রযুক্তি ব্যবহার করে প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে। এরপর দেখো বন্ধুর চিকিৎসা সেবার প্রক্রিয়াটি কি? পার্শ্ব প্রতিক্রিয়া কম হয়, রোগীর ব্যথা কম হয়, সুস্থ হতে সময় কম লাগে। এখানে কিন্তু তোমাকে এই বিষয়টি একটু বুঝতে হবে। মূলত এই যে চিকিৎসা ব্যবস্থাটির কথা বলা হচ্ছে, এটি কিন্তু ক্রায়ো সার্জারির কথা বলা হচ্ছে। আর ক্রায়ো সার্জারির ডেফিনেশন কিন্তু আমরা খুব ভালোভাবেই জানি। ক্রায়ো সার্জারি কি? নিম্ন তাপমাত্রায় যে চিকিৎসা পদ্ধতি, আর চিকিৎসা পদ্ধতি খুব সহজভাবে করা যায়, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম থাকে, রোগীর ব্যথা অনুভব হয় না, কেননা এই অংশটি শীতল করে দেওয়া হয়, এরপর সুস্থ হতে সময় কম লাগে, তাই না? এটি ক্রায়ো সার্জারির কথা বলা হচ্ছে। আচ্ছা, এরপর দেখো মাইসিন কোন প্রকৃতির কৃত্রিম অবস্থা? এটি একটি চিকিৎসা পদ্ধতির ব্যবস্থার কথা বলা হচ্ছে। এরপর আছে আমাদের স্মার্ট হোম কি? আচ্ছা, এই যে স্মার্ট হোম, আমরা কিন্তু সহজে বলতে পারি যে যদি কোনো রিমোট কন্ট্রোলিং এর মাধ্যমে তোমার হোমকে নিয়ন্ত্রণ করা যায় কোনো বিষয়ে, তাহলে সেটিকে আমরা স্মার্ট হোম হিসেবে বিবেচনা করতে পারি। তাহলে আমরা বলতে পারি এটি হলো হোম অটোমেশন একটি সিস্টেম। এটি হোম অটোমেশন একটি সিস্টেম যা রিমোট কন্ট্রোলিং এর মাধ্যমে হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, লাইটিং সিস্টেম, সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম নিয়ন্ত্রণ করা যায়। তাহলে এটিকে আমরা বলতে পারি স্মার্ট হোম। তাহলে এখানের অপশন যেগুলো দেওয়া আছে তার মধ্যে আমরা নির্বাচন করতে পারি স্মার্ট হোম হলো হোম অটোমেশন সিস্টেম। এরপর রয়েছে ইন্টারনেটের মাধ্যমে ডিগ্রি অর্জনকে ই লার্নিং বলে। ই লার্নিং এর মাধ্যমে নিশ্চয়ই ইন্টারনেটের মাধ্যমে ডিগ্রি অর্জন করতে হয়। ই কমার্সের অন্তর্ভুক্ত নয়। বিপণন, লেনদেন, সরবরাহ, এটি আমরা একটু আগেও পড়েছি, এগুলো হলো ই কমার্সের অন্তর্ভুক্ত, কিন্তু কুরিয়ার করা ই কমার্সের অন্তর্ভুক্ত নয়। তাহলে কুরিয়ার হলো এক্ষেত্রে উত্তর। এরপর রয়েছে ভার্চুয়াল রিয়েলিটি কত মাত্রিক জগৎ তৈরি হয়? ভার্চুয়াল রিয়েলিটি এর ডেফিনিশন নিশ্চয়ই তোমরা জানো, বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্বেগকারী বিজ্ঞান নির্ভর একটি কল্পনা। তো এরকম কোনো কিছু হলে আমরা কি বলতে পারি? এটিকে ভার্চুয়াল রিয়েলিটি বলতে পারি, মানে ত্রিমাত্রিক একটি ব্যবস্থা। এখন কিন্তু ঢাকার মধ্যে বা ঢাকা শহরের বাইরে বিভিন্ন পার্কেও কিন্তু এই তোমরা 3D নামক কোনো একটি বিষয় দেখতে পারবে, যেগুলোকে মনে হবে কি যে বাস্তবমূলক কোনো কিছু হচ্ছে। দেখবে যে তুমি, আমরা যখন 3D দেখি তখন বিভিন্ন পার্কে দেখবে যে আয়োজন করা হয়েছে, যেমন রংপুর ভিন্ন জগতে রয়েছে, দেখবে তুমি একটি জায়গায় বসে আছো, পর্দায় যেন সিনেমা দেখি এরকম কোনো কিছু হচ্ছে, এখানে দেখবে রিয়েল তোমাকে, যেমন ধরো একটি সাপ ছোবল দিচ্ছে, তোমার কাছে মনে হবে তোমাকে ছোবল দিচ্ছে।
তো এরকম কোনো কিছু হলে এটি আমরা 3D বলে থাকি, তাই না? তো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কি হয়, এটি বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো একটি উদ্বেগ তৈরি করে বিভিন্ন ধরনের প্রযুক্তির মাধ্যমে, বিভিন্ন ধরনের সিমুলেশনের মাধ্যমে। তো এগুলোকে বলা হয়ে থাকে ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে এটি কি ত্রিমাত্রিক ব্যবস্থা হয়ে বলতে পারি আমরা, তাই না? এক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য রাখবে, সিমুলেশন। সিমুলেশন যেখানে থাকবে সেখানে তুমি বুঝে নিবে এটি একটি এই ভার্চুয়াল রিয়েলিটির কথা বলা হচ্ছে। মূলত সিমুলেশন জিনিসটি কি তোমাকে জানতে হবে। আমরা মূলত বাস্তব বিষয় কম্পিউটারে যদি মডেল আকারে দেখানো হয়, আমি আবার বলছি, কোনো একটি বাস্তব বিষয়কে যখন কম্পিউটারের মডেল আকারে দেখানো হয় তখন সেটিকে তুমি বুঝে নিবে সিমুলেশন। তাহলে এই 3D বিষয়টি বা এই ভার্চুয়াল বিআর বিষয়টি কিন্তু সিমুলেশনের একটা পদ্ধতির নাম। তাহলে আমরা বলতে পারি যে এই ভার্চুয়াল রিয়েলিটি একটি সিমুলেশন, ত্রিমাত্রিক পদ্ধতি, তাই না? ওকে, দেখো এরপর আমরা দেখতে পারি ভার্চুয়াল রিয়েলিটির জনককে। ভার্চুয়াল রিয়েলিটির জনক কিন্তু মর্টন হিলিক, মানে মর্টন হিলিক এটি আবিষ্কার করেন। এক্ষেত্রে আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি দেখো তো, এক্ষেত্রে লিনিয়ারের নাম দেখতে পাচ্ছি, ইভানের নাম দেখতে পাচ্ছি, মর্টন হিলিকের নাম দেখতে পাচ্ছি, ম্যাককোলামের নাম দেখতে পাচ্ছি। একটি বিষয় লক্ষ্য করো, এক্ষেত্রে কিন্তু এই যে জেরন লোনিয়ার দেখতে পাচ্ছি, ইভান, এরাও কিন্তু ভার্চুয়াল রিয়েলিটিতে অনেক অবদান রেখেছে। তবে এটি মূলত প্রথম আবিষ্কার করেছিল আমাদের মর্টন হিলিক। এই কারণে মর্টন হিলিককে বলা হয়ে থাকে ভার্চুয়াল রিয়েলিটির জনক। তো এরপর আমরা দেখতে পাচ্ছি একটি ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয় সিমুলেশন। আমি কিন্তু মাত্র তোমাদেরকে বলেছি যখন সিমুলেশন কথাটি ব্যবহার করা হবে তখন তুমি এটি ভার্চুয়াল রিয়েলিটি হিসেবে বিবেচনা করে নিবে। তো ভার্চুয়াল রিয়েলিটির প্রভাবে কি হয়, চিকিৎসা সেবা ঝুঁকি কমে, সৈনিকদের উন্নত প্রশিক্ষণ দেওয়া সম্ভব, মানুষের দৃষ্টি ও শ্রবণ শক্তি। আচ্ছা, ভার্চুয়াল রিয়েলিটি কি কোনোভাবে মানুষের দৃষ্টি ও শ্রবণ শক্তি বাড়ায় না? এটি হবে না। তার মানে উপরে যে দুটি অপশন রয়েছে এই অপশনগুলো বিবেচনা করতে হবে। এটি মূলত একটু লক্ষ্য করো, এখানে আমি প্রথমে এটি দ্বিমাত্রিক দিয়েছিলাম, এটিকে আমি এডিট করে তোমাদেরকে ত্রিমাত্রিক সিমুলেশন দিয়েছি। এখানে মূলত ত্রিমাত্রিক সিমুলেশন হবে। যা হোক, এরপর দেখো কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি, এটি অলরেডি তোমাদের মধ্যে আলোচনা করেছি। এরপর দেখো ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপ্লিকেশন তৈরির জন্য কোন উপাদানটি, এটিতে পরিবেশ প্রয়োজন হয়। আচ্ছা, ঢাকার যমুনা ফিউচার পার্কে গিয়ে এমন একটি যন্ত্র ব্যবহার করলো, তার কাছে মনে হলো সে চাঁদে অবতরণ করেছে। উদ্দীপকে কোন যন্ত্রের কথা বলা হয়েছে? উত্তর হলো ভিআর বা ভার্চুয়াল রিয়েলিটির কথা বলা হয়েছে। দেখো যমুনা ফিউচার পার্কে কিন্তু সত্যি ভার্চুয়াল রিয়েলিটি আছে। তোমরা যদি ভার্চুয়াল রিয়েলিটি সরাসরি নিজে দেখে উপলব্ধি করতে চাও, বিষয়টি অভিজ্ঞতা অর্জন করতে চাও, তাহলে কিন্তু সরাসরি যমুনা ফিউচার পার্কে চলে যেতে পারো। এখান থেকে তোমরা ভার্চুয়াল রিয়েলিটি বিষয়টি দেখতে পারো। তো এরপর আমরা দেখব কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, তাই না? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, কৃত্রিম বুদ্ধিমত্তা, এটি প্রধান কোথায় ব্যবহার করা হয়? বলতে পারি কোথায় ব্যবহার করা হয়? আমরা কিন্তু বলতে পারি সোফিয়ার কথা কিন্তু আমাদের মনে আছে, একটি রোবোটিক্স, তাই না? তো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধান কোথায় ব্যবহার করা হয়? রোবোটিক্সে ব্যবহার করা হয়। প্রধানত এটি ব্যবহার করা হয় রোবোটিক্সে। তো রোবটের হাত ও পা নাড়াচাড়া করার জন্য যেটির মধ্যে থাকে, রোবটের হাত পা নাড়াচাড়া করার জন্য কোনটি ব্যবহার করা হয় জানো? এটিকে বলা হয়ে থাকে বৈদ্যুতিক মোটর, আর এটির ইংরেজি নাম হলো অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটর যে অংশটি, এটির বাংলা নামই মূলত এই বৈদ্যুতিক মোটর নাম দেওয়া হয়েছে। তো রোবটের হাত পা নাড়াচাড়া করার জন্য একটি বৈদ্যুতিক মোটর হলো এই অ্যাকচুয়েটর। এরপর একটি উদ্দীপক দেখতে পাচ্ছি, মিতু ফ্লাইট সিমুলেটরের মাধ্যমে সাহায্যে বিমান চালনার প্রশিক্ষণ নেয়। প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী বিমান চালনার সময় যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয় এবং সকল যাত্রীর দেহ সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায়। এক্ষেত্রে দুর্ঘটনা নিহত যাত্রীদের শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয় ডিএনএ, তাই না? আমরা জানি যে মানুষকে একেবারে যখন তার চেনারও পাইনি তখন কিন্তু ডিএনএ টেস্ট করে আমরা তাদেরকে শনাক্ত করতে পারি। রোবোটিক্সের ক্ষেত্রে প্রযোজ্য হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, হার্ডওয়্যার প্রয়োজন হয় এবং নতুন গবেষণা পরিচালনার ক্ষেত্রে কিন্তু এই রোবোটিক্স ব্যবহার করা হয়ে থাকে, সেগুলো আমরা জানি। তো এরপর কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য কম্পিউটারের চিন্তা ভাবনা হয় তার মতো, নিশ্চয়ই বুদ্ধিমানদের মতো সে কাজ করে থাকে, রোবোটিক বুদ্ধি মানুষের মতো করে কাজ করে থাকে, এটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। এরপর দেখি আমরা মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করা প্রযুক্তিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়ে থাকে। এটি খুবই সহজ একটি বিষয়। কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধান ব্যবহৃত হয় কোনটি? হ্যাঁ, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।
দেখো একটু তোমাকে মনে রাখতে হবে যে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হয় তার মধ্যে রয়েছে LISP, তারপরে প্রলগ, C++, জাভা। তার মধ্যে এখানে অপশন দেওয়া হয়েছে প্রলগ, তার মানে বুঝে গেছো যে এটা অপশন হবে প্রলগ। এটা আমি নির্বাচন করে দিলাম। কোনটি রোবটের জন্য ব্যবহার করা হয়ে থাকে? জটিল সার্জারি চিকিৎসায় রোবটের ব্যবহার করা হয়ে থাকে। রোবট ব্যবহৃত হয়, রোবট কোথায় কোথায় ব্যবহার করা হয়? বাসাবাড়ির গৃহস্থালী কাজে ব্যবহার করা হয়, পরিকল্পনা প্রণয়নে কিন্তু রোবট ব্যবহার করা হয় না, তাই না? কিন্তু আমরা খনির অভ্যন্তরীণ কাজে কিন্তু এই রোবট ব্যবহার করা হয়ে থাকে। তার মানে আমরা বুঝতে পারছি 2 নম্বর এবং 3 নম্বর অপশনটি নির্বাচন করতে হবে। কোন পদ্ধতিতে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়? আমরা কিন্তু মাত্র পড়েছি অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় রোবটের হাতটা নাড়াচাড়া করার জন্য। যে বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হয় এটি হলো অ্যাকচুয়েটর। কাজের প্রয়োজনে রোবটকে শোনো, কাজের প্রয়োজনে রোবটকে কিন্তু তুমি যতটুকু ইচ্ছা ঘোরাতে পারবে। তার মানে আমরা বলতে পারি 360 ডিগ্রি এটি ঘোরানো সম্ভব। তার মানে কাজের প্রয়োজনে রোবটকে 360 ডিগ্রি ঘোরানো সম্ভব। এটি কিন্তু বোর্ড পরীক্ষায় সম্ভবত একবার এসেছিল। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি হলো ক্রায়োপ্রব, স্প্রে ডিভাইস। এই দুইটি ক্রায়োসার্জারিতে ব্যবহার করা হয়, কিন্তু অ্যাকচুয়েটর রোবটে ব্যবহার করা হয়, তাই না? তার মানে প্রথম দুটি অপশন নির্বাচন করতে হবে। কোনটি ক্রায়োসার্জারির সাথে সম্পর্কিত? ক্রায়োসার্জারির সাথে সম্পর্কিত তুমি সব সময় মনে রাখবে, ক্রায়োসার্জারিতে ব্যবহৃত উপাদানগুলো রয়েছে তরল নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন। এগুলি এই প্রধান তিনটা বেশি সবসময় অবজেক্টিভে দেওয়া থাকে। তার মানে আমরা বুঝতে পারছি যে কি বলবো, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এবং আর্গন। আর এক্ষেত্রে কি দেওয়া আছে? নাইট্রোজেন। যে দেওয়া আছে তাহলে তুমি এটি নির্বাচন করে নিতে পারো যে নাইট্রোজেন। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান নাইট্রোজেন, একই অপশন। এরপর রয়েছে ক্রায়োসার্জারিতে চিকিৎসা পদ্ধতিতে ব্যবহার করা হয় আর্গন, আমরা কিন্তু মাত্র বলেছি। এক্ষেত্রে ড্রাই মিথাইল ইথেন প্রোপাইনেরও কিন্তু ব্যবহার হয়েছে, তবে আমরা প্রধান হিসেবে বলেছিলাম যে আর্গন তুমি বিবেচনা করবে। তো ক্রায়োসার্জারিতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? ক্রায়োসার্জারিতে ইমেজিং পদ্ধতি ব্যবহার করা হয়। এই ইমেজিং আসলে জিনিসটা কি? ইমেজিং হলো একটা যন্ত্র। দেখো আমরা কিন্তু অনেক সময় এই যে এইগুলো দেয়া থাকে আমাদের বইয়ে, কিন্তু আমরা বুঝতে পারি না যে ইমেজিং বলতে কি বোঝাচ্ছে। মূলত ইমেজিং হলো এর মাধ্যমে ক্যান্সার যে টিস্যু আছে, ধরো আমরা ধরে নিলাম যে ক্যান্সার টিস্যু ধ্বংস করার জন্য আমরা ক্রায়োসার্জারি ব্যবহার করছি, তাহলে বলতে পারি যে ক্যান্সার টিস্যুতে আর্গন আর হিলিয়াম গ্যাস প্রয়োগ করার জন্য টিউমারের ভেতরের তাপমাত্রা মাইনাসে নামিয়ে আনার জন্য যে একটা যন্ত্র ব্যবহার করা হয়, যন্ত্রের নাম হলো এই ইমেজিং যন্ত্র। নিশ্চয়ই এখন তোমরা এটি বুঝতে পেরেছ। তো ক্রায়োসার্জারিতে টিউমার টিস্যু তাপমাত্রা হ্রাস বৃদ্ধি করা হয়, অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করা হয়, নাইট্রোজেনের ব্যবহার করা হয়। অলরেডি এতক্ষণ আলোচনায় তোমরা বুঝে গেছো, 3টি আমাদের অপশন নির্বাচন করতে হবে। এরপর রয়েছে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য। আমার মনে হয় না তোমাদেরকে এটি নিয়ে আলোচনা করতে হবে, তোমরা খুব ভালোভাবে জানো এটি হলো একটি বায়োমেট্রিক্স পদ্ধতি। তোমরা যারা ভোটার হয়েছো তারা কিন্তু নিশ্চয়ই জানো যে তোমাদের হাতের আঙুলে ছাপ নিতে হয়, চোখের মুখের এগুলোর ছাপ নিয়ে নেয়, তাই না? তাহলে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। বায়োমেট্রিক্স প্রযুক্তি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? নিরাপত্তার ক্ষেত্রে। উত্তর কিন্তু নিরাপত্তার ক্ষেত্রে, হ্যাঁ। শিক্ষাক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, বিনোদন ক্ষেত্রে বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করা হয় না। তার মানে নিরাপত্তার জন্য বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। এরপর রয়েছে বায়োমেট্রিক্স পদ্ধতিতে কোনটি বেশি ব্যবহার করা হয়? আঙ্গুলের ছাপ কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবং এটি অনেক নিরাপদ বটে। বায়োমেট্রিক্সে ব্যবহার করা হয় কম্পিউটারে ব্যবহার নিয়ন্ত্রণে, অপরাধী ব্যক্তি শনাক্তকরণে, পাসপোর্ট তৈরিতে। উত্তর 3টি হওয়ার কথা। মোবাইল সিম ক্রয়ে অবশ্যই বায়োমেট্রিক্স ব্যবহার করা হয়, আর পড়ার প্রয়োজন নেই। বায়োমেট্রিক্স প্রযুক্তিতে ব্যবহার করা হয়, ওই আগের কোশ্চেনটিকে দেওয়া হয়েছে। বায়োমেট্রিক্সের মাধ্যমে সিকিউরিটি সিস্টেম তৈরি হয়, কম্পিউটার নিয়ন্ত্রণ করা, নতুন প্রজাতি সৃষ্টি করা। আচ্ছা, বায়োমেট্রিক্সে কি কিন্তু নতুন প্রজাতি সৃষ্টি করা হয় না? উত্তর এটি হবে না। তার মানে 2, 1 এবং 3 নম্বর অপশন নির্বাচন করতে হবে, 2 নম্বর কোশ্চেনটি বাতিল যাবে। এরপর বায়োমেট্রিক্সে ব্যবহার করা হয়ে থাকে অনধিকার প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, এগুলো সহজ করা। এরপর রয়েছে আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স হলো ভয়েস রিকগনিশন এবং টাইপিং কিস্টো। মূলত বায়োমেট্রিক্স শরীরবৃত্ত এবং আচরণগত বৈশিষ্ট্য, এই দুই ভাগে আমরা বিবেচনা করতে পারি, হ্যাঁ। আর এগুলোর মধ্যে ভয়েস রিকগনিশন এবং টাইপিং কিস্ট্রোক, এই দুটিকে আমরা আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স বলতে পারি। এরপর রয়েছে বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য কিস্ট্রোক। আগেরটা বলেছি আমরা। মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কি? রোবোটিক্স। তোমরা জানো যে মানুষের যেগুলো করা সম্ভব হচ্ছে না, রোবোটিক্স এটি করতে পারছে। এরপর রয়েছে রোবোটিক্স কি? রোবোটিক্স কিন্তু রোবট বিজ্ঞান। তোমাকে বুঝতে হবে যে রোবোটিক্স মূলত একটি রোবট বিজ্ঞান। তো মূলত আমরা যে অপশনগুলো আজকে প্রথম নির্বাচন করেছিলাম, এই অপশনের প্রাথমিক ধারণা নিয়ে, বা আমরা বলতে পারি বেসিক ধারণা নিয়ে আমি এখানে কিছু অবজেক্টিভ তোমাদের আলোচনা করেছি। আশা করি আজকের আলোচনায় তোমরা অনেক উপকৃত হয়েছো। আমরা পরবর্তী সময়ে বা পরবর্তী ক্লাসে আর বাকি বিষয়গুলোর অবজেক্টিভ নিয়ে আলোচনা করব এই প্রথম অধ্যায় থেকে।
প্রত্যেকেই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।